শুধু আমি সেটা তোমাকে জানাতে চাইনি। নীল আবারও নেকলেসটাকে এগিয়ে দিয়ে বলল, কি হলো নাও। শালিনী ইতস্তত করছে দেখে নীল আবার বলল, কি হলো, তোমার কি এটা পছন্দ না? যোগেশবাবুর মুখ হাঁ হয়ে গিয়েছিল। নেকলেসটা নীল কয়েক কোটি টাকায় কিনেছে, আর এখন সে সেটা ওর মেয়েকে দিতে চাইছে। একজন বাবা যখন মেয়ের জন্য পাত্র খোঁজে তখন এই সমস্ত জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু নীল নেকলেসটা শালিনীকে ঠিক কি কারণে দিচ্ছিল সেটা যোগেশবাবু বুঝতে পারল। থ্যাংক ইউ, শালিনী মাথা নিচু করে বলল। আনন্দে শালিনী খুবই উত্তেজিত হয়ে পড়ল। শালিনী মনে মনে নীলকে খুবই ভালোবাসে, আর আজ নীল তাকে তার সব থেকে পছন্দের উপহারটা দিয়েছে। মহালয়ার প্রাক্কালে দুর্গাপুজোর জন্য এর থেকে ভালো উপহার আর কি বা হতে পারে। যদি শালিনী নীলকে এই মুহূর্তে একা পেত তাহলে সে হয়তো ওর গালে একটা চুমুই খেয়ে নিত। ঠিক আছে, এবার তাহলে আমি চলি। এই কথা বলে নীল পেছন ঘুরে নিজের গাড়ির দিকে এগোতে লাগলো। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, শালিনী নীলকে ডাকলো। শালিনীর মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সে বলল, তুমি আমাকে ড্রিম লাভার নেকলেসের মতন এত বহুমূল্য একটা উপহার দিলে, আমি তোমাকে ডিনারে তো নিয়ে যেতেই পারি। এই কথা শুনেই বিক্রমের মাথায় রক্ত উঠে গেল। সে অনেক কিছুই বলতে চাইছিল, নিজের মুখও খুলেছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তার সব বাহাদুরি নীলের সামনে এক নিমিষেই ফুস হয়ে গেল। কোথায় সে ভেবেছিল শালিনীকে গাড়িতে বসিয়ে রাতের কলকাতা ঘোরাবে, তারপর ভোরবেলা গঙ্গার ঘাটে যাবে। আজ মহালয়া, মায়ের চক্ষুদান হবে, সেসব জায়গায় ঘুরে শালিনীর হৃদয় জয় করবে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। এবার তুমি আমাকে নিশ্চয়ই এটা বলবে না যে তুমি আমার সঙ্গে ডিনার করতে চাও না? নীলের দিকে তাকিয়ে এক রাশ আশা নিয়ে বলল শালিনী। ড্রিম লাভার নেকলেসের কাছে একটা ডিনারের মূল্য কিছুই না, কিন্তু শালিনীর ডিনারের থেকে বেশি নীলের উপর ইন্টারেস্ট ছিল। সে নীলের সঙ্গে যতটা বেশি সম্ভব সময় কাটাতে চাইছিল, সেটা 1 মিনিট হোক বা 1 ঘন্টা। ঠিক আছে, আমারও বেশ খিদে পেয়ে গেছে। নীল একটু হেসে বলল, চলো গাড়িতে বসো, আমাকে বলো কোথায় যেতে চাও, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। শালিনীর মুখে হাসি যেন আর ধরছিল না। সে এতই বেশি রোমাঞ্চিত হয়ে পড়েছিল যে নিজের বাবার দিকে তাকাতেই ভুলে গেল। যদিও যোগেশবাবু ঠিক শালিনীর পাশেই দাঁড়িয়েছিল, আর তার খুব একটা আপত্তিও ছিল না। শালিনী সোজা গিয়ে নীলের গাড়িতে বসে পড়ল। আঙ্কেল, শালিনীকে আটকান, আপনি কি করে এত সহজে ওকে ইউজলেস ছেলেটার সাথে যেতে দিচ্ছেন? বিক্রম আর সহ্য করতে পারছিল না। মুখ বেঁকিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল যোগেশবাবু। যোগেশবাবু নীলকে একদমই পছন্দ করত না, আর সে চাইতেও না যে নীল শালিনীর সঙ্গে বেশি মেলামেশা করুক, কারণ নীল সেন পরিবারের জামাই, আর ভবিষ্যতে ওদের সম্পর্ক কোনো পরিণতি পাবে না। তবে আজকের পর নীলের সম্পর্কে যোগেশবাবুর সমস্ত ধারণা বদলে গিয়েছিল। এখন সে জানত যে নীল রায়চৌধুরী গ্রুপের মালিক, আর তাই এখন যোগেশবাবু নিজের মেয়ের জীবনসঙ্গী হিসাবে নীলের কথা ভাবতে শুরু করে দিয়েছিল। কিছু তো বলুন। বিক্রম যোগেশবাবুর পেছন পেছন যেতে থাকলো। এই ব্যাপারে আমি আর কি করতে পারি? আমার মনে হয় এই বিষয়টা তোমার নিজেরই সামলানো উচিত। আমার এখন বয়স হয়েছে, এই ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে আমি আর ইন্টারফেয়ার করতে চাই না। কথাগুলো বলেই নিজের গাড়ির কাঁচ উপরে তুলল, আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে গেল যোগেশবাবু। অন্যদিকে গাড়ি চালাতে চালাতে নীল শালিনীর সঙ্গে কথা বলছিল। তখনই হঠাৎ ফোন বেজে উঠল নীলের। এই অসময়ে আবার কে ফোন করছে? কথাটা বলতে বলতে নীল নিজের ফোন বের করলো আর দেখলো যে অবন্তিকার নাম ভেসে উঠছে। খুবই অবাক হয়ে গেল নীল। হ্যালো, তুমি এত রাতে? কি ব্যাপার? নীল নিজের গলা যতটা সম্ভব স্বাভাবিক রেখেই জিজ্ঞেস করলো। বস, তুমি কি আমায় একটু সময় দিতে পারবে? আমি তোমাকে খুব মিস করছি যে। অবন্তিকা কথাটা এত কামনা মিশিয়ে বলল যে নীলের পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। নীলের পা অ্যাক্সিলারেটরে পড়তেই যাচ্ছিল, আর তখনই তার মনে হলো গাড়িতে শালিনীও রয়েছে, তাই তাকে একজন জেন্টলম্যানের মতো ব্যবহার করতে হবে। যতটা সম্ভব স্বাভাবিকভাবে নীল বলল, আমার এমপ্লয়ির কি কোনো সাহায্য চাই? নীল খুব ভালো করেই বুঝতে পারছিল যে অবন্তিকা নিশ্চয়ই কোনো দরকার আছে, না হলে সে ফোন করেই নীলকে বস বলে ডাকতো না। আগেরবার অবন্তিকার মুখ থেকে বস শোনার জন্য নীলকে সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু আজ তো মেঘ না চাইতেই জল, সময় সুযোগ সবই একসাথে। কিন্তু অবন্তিকা নিজে থেকে ফোনটা করেছে মানে কাজটা খুবই জটিল, আর তার থেকেও বেশি বিপজ্জনক। নীলের কথা শুনে অবন্তিকা খানিক লজ্জাই পেল, কিন্তু সেই সঙ্গে সামান্য রাগও হচ্ছিল, কারণ নীলকে বস বলে ডাকতে হচ্ছিল ওকে। কিন্তু উপায়ও তো নেই, বস বলে না ডাকলে নীল তার কথা শুনবে কেন?
কিন্তু নীলকে দিয়ে কাজটা তাকে করাতে হলে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। একদম ঠিক ধরেছ তুমি। একটা ব্যাপারে তোমার কিছু সাহায্য চাই। তা এনএ হোটেলে তোমার জন্য অপেক্ষা করছি। নিজের লজ্জাকে দূরে সরিয়ে রেখে কোনো ভনিতা না করে অবন্তিকা বলল, আর তারপর কেটে দিল ফোনটা। নীল পড়ল ফ্যাসাদে। একটা মেয়ের অনুরোধে নীল তাকে নিয়ে ডিনার করতে বেরিয়েছে, এখন না বলাটা কেমন দেখায়। শালিনীকে এখন সে কি বলবে? মনে মনে এইসব ভাবতে ভাবতে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে শালিনীর দিকে ফিরে নীল বলল, আজকাল লোকজন খুবই বড় লোক হয়ে যাচ্ছে বুঝলে। আরও একজন ফোন করে আমাকে ডিনার ট্রিট দিতে চাইছে। শালিনী, তুমি কি আমার সঙ্গে সেখানে যেতে চাও? কি বন্ধু? কথাটা জিজ্ঞেস করতে করতেই শালিনীর মুখের এক্সপ্রেশন বদলে গেল। যেহেতু ফোনে অবন্তিকা কথাগুলো বেশ জোরেই বলছিল, তাই শালিনী ওদের দুজনের সব কথাই শুনতে পাচ্ছিল। আর শালিনীর মনে হচ্ছিল যে ফোনের ওপারে থাকা মহিলা আর নীলের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে। আমাকে আর কে বস বলে ডাকবে? অফকোর্স আমাদের কলকাতা শহরের পুলিশ অফিসার অবন্তিকা। নীল একটু হেসে বলল, আমার সঙ্গে ওর কিছু জরুরি দরকার আছে, তাই আমার সঙ্গে দেখা করতে চায়। চাইলে তুমিও আমার সঙ্গে যেতে পারো। না থাক, আমি বরং বাড়ি যাই। শালিনী মাথা নিচু করে বলল, যদি আমি তোমার সঙ্গে যাই তাহলে তোমরা দুজনে কাজের কথা ঠিক ভালোভাবে আলোচনা করতে পারবে না, আর আমি সেটা চাই না। বেশ ঠিক আছে, তাহলে চলো তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিই। খুবই সহজভাবে বলল নীল। ঠিক সেই সময় নীল মনে মনে ভাবছিল যে শালিনী সত্যিই খুব বুদ্ধিমান মেয়ে। বিয়ের পর মিস শালিনী যেই বাড়িতে যাবে, সংসারে ঝামেলা কম হবে। আদ্রিতার থেকে দূরে থেকে হঠাৎ করেই নীল অন্য মেয়েদের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করতে শুরু করেছিল। পুরুষ মানুষ আর একাকিত্ব খুব বিচিত্র আর বিপজ্জনক কম্বিনেশন। ভেতরে ভেতরে শালিনীর একটু আফসোসই হচ্ছিল। সে ভাবতে পারেনি যে নীল এত সহজে একেবারে তার কথা মেনে নেবে। শালিনী আজ নিজের মনের কথা নীলকে জানিয়ে দেবে বলেই এসেছিল। সে বলতে চাইছিল যে সে নীলকে মনে মনে খুবই ভালোবাসে আর সারা জীবন তার সাথেই কাটাতে চায়। কিন্তু এই সময়টা তার সঠিক বলে মনে হলো না। আজই সে জানতে পেরেছিল যে নীল রায়চৌধুরী গ্রুপের মালিক, আর যদি আজই সে নীলকে নিজের মনের কথা বলে দেয় তাহলে নীল হয়তো তাকে লোভী ভাবতে পারে। শালিনীর ইন্টেনশনস একদম পরিষ্কার ছিল, কিন্তু মনের মানুষের ব্যাপারে সে কোনো রিস্ক নিতে চাইল না। নীল আর সময় নষ্ট না করে শালিনীকে মিত্র বাড়িতে নামিয়ে দিল, আর তারপর দ্য এনএ হোটেলের জন্য বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছল নীল। দ্য এনএ হোটেলের পুরো দায়িত্ব নীল প্রিয়াঙ্কাকে দিয়ে রেখেছিল, আর প্রিয়াঙ্কা নীলকে একেবারেই হতাশ করেনি। সে শুধু নিজের কাজ নয়, গোটা হোটেলটাকেই খুব ভালোভাবে সামলাচ্ছিল। আর নীলের এই হোটেলের খ্যাতি গোটা কলকাতা শহরে, এমনকি গোটা দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছিল। হোটেলের মেইন লবিতে পৌঁছতেই নীল অবন্তিকাকে দেখতে পেল। অবন্তিকা জানলার ঠিক পাশের সিটটাতে বসে রয়েছে। নীল সময় নষ্ট না করে অবন্তিকার দিকে এগিয়ে গেল, আর ঠিক তার উল্টো দিকের সোফাতে এসে বসে পড়ল। অবন্তিকাকে আজও প্রতিদিনের মতোই খুবই লাস্যময়ী দেখাচ্ছিল। ব্ল্যাক বডিকন ড্রেসে তার সুডৌল শরীরের প্রতিটি খাঁজ খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। শুধু নীল কেন, তার জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ হলেও তার নজর অবন্তিকার শরীর থেকে সরত না। যদিও বেশিক্ষণ নীল এই দৃশ্যের সুখ অনুভব করতে পারল না। অবন্তিকা নীলের নজর খুব ভালোভাবেই নোটিস করে ফেলল, আর খুব কড়া গলায় বলে উঠল, তোমার চোখ দুটো ফুটো করে দেওয়া উচিত, তাই না? আরে আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে তোমাকে সাহায্য করব কি করে? একটু হেসে মাথা নিচু করে বলল নীল। নীলের উত্তরে অবন্তিকা খুব একটা সন্তুষ্ট হলো না। নীলের দিকে কড়া চোখে তাকিয়ে রইল সে। আচ্ছা, এসব কথা বাদ দাও, আর আমাকে কি জন্য এখানে ডেকেছো সেটা বলো। আমার সময়ের অনেক দাম আছে বুঝলে। টেবিলে রাখা চায়ের কাপটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে একটু কেত মেরে বলল নীল। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি বস। এত ধৈর্য হওয়ার কি সত্যিই কোনো দরকার আছে? কথাটা বলতে বলতেই অবন্তিকার একটু অদ্ভুত লাগলো। নীলের অ্যাটিটিউড তার ভালো ঠেকলো না। অবন্তিকা মনে মনে ভাবলো যে নীলকে বস বলে ডাকাটা ঠিক হচ্ছে না। নীল হয়তো বেশিই পেয়ে বসছে, ওকে নাম ধরে ডাকাটাই বেশি কনভিনিয়েন্ট হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তোমার কাছে কোনো জরুরি কাজ আছে। যদি আমাকে টাইম পাস করবে বলে ডেকে থাকো তাহলে এক্ষুনি বলে দাও। খানিক বিরক্ত হয়ে বলল নীল। আচ্ছা ঠিক আছে, বাড়াবাড়ি করো না। হঠাৎ অবন্তিকা গম্ভীর হয়ে গেল, তারপর বলল, আমি জানি না তুমি সিংহরায় পরিবারের নাম শুনেছো কিনা। তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? অবন্তিকার কথা শুনে নীল খুব অবাক হয়ে গেল। অবাক না হয়ে আর যাবে কোথায়? সিংহরায় পরিবারের শুধু নামই শোনেনি, 2 ঘন্টা আগে সিংহরায় পরিবারের 2 জন সদস্য সঙ্গে দেখাও হয়েছে।
যদি আমি বলি যে আমি তোমাকে সিংহরায় পরিবারে একজন গোয়েন্দা হিসেবে পাঠাতে চাই, তাহলে কি তুমি যাবে? নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো অবন্তিকা। এই কথাটা শুনতেই নীল প্রচণ্ড বিষম খেল, আর তার মুখ দিয়ে সমস্ত চা পড়ে গেল। অফিসার অবন্তিকা, তুমি আমার সঙ্গে মজা করছো, তাই না? তুমি একজন পুলিশ অফিসার, তোমার টিমে অনেক অনেক যোগ্য অফিসাররা রয়েছে, এমনকি অনেক যোগ্য গোয়েন্দাও রয়েছে। তাহলে আমাকে গোয়েন্দা বানিয়ে পাঠানোর মানে কি? অবাক হয়ে জিজ্ঞেস করলো নীল। কারণ মিস্টার নীল, তুমি সবকিছুর ব্যাপারে খুব ভালো করে খবর রাখো। ভাগ্যের পরিহাস বলতে পারো, কিন্তু স্পেশালাইজড ট্রেনিং, তুমি সেই গুণ নিয়েই জন্মেছ। বুদ্ধিও তোমার ভালোই আছে, আর দেখতেও তোমাকে মন্দ নয়। কেউ তোমার উপর সন্দেহ করবে না। কাউকে বোকা কি করে বানাতে হয় সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। যদিও এই কাজে বেশ ভালোই ঝুঁকি আছে, কিন্তু তাও তুমি সব বিপদ কাটিয়ে উঠতে পারবে, আর সেটা আমি খুব ভালো করে জানি। মুখ বেঁকিয়ে বলল অবন্তিকা। আমাদের কাছে পাকা খবর আছে যে সিংহরায় পরিবার কলকাতা শহরে নিজেদের বিজনেস শুরু করতে চলেছে। সিংহরায় পরিবারের সম্পর্ক আন্ডারওয়ার্ল্ডে বড় বড় ডন মাফিয়াদের সঙ্গে। জানি না কোথাকার পয়সা কোথায় আসে আর কোথায় যায়। আন্ডারওয়ার্ল্ড, টেরিটরিজ, কত কিছুতে যে ওরা টাকা ঢালে, হিসেব নেই। যতদিন এই সমস্ত বেআইনি কাজ ওরা দেশের বাইরে করছিল, ততদিন আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার এই সমস্ত কাজ যদি ওরা দেশে করতে চায়, তাহলে আমি সেটা হতে দেব না। ওরা নিজেদের মিশনে সফল হওয়ার আগেই আমাদের ওদেরকে আটকাতে হবে। আমাদের কাছে পুরো মিশন কমপ্লিট করার জন্য শুধুমাত্র 2 মাস সময় আছে। যদি আমরা নিজেদের কাজে সফল হতে না পারি, তাহলে আমার আর আমার পুরো টিমের ট্রান্সফার হয়ে যাবে। ডিমোশনও হতে পারে, কিংবা ছাঁটাই করেও দিতে পারে। অবন্তিকা পুরো পরিস্থিতিটা নীলকে বোঝানোর চেষ্টা করলো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বস? আমার পুরো বিশ্বাস যে তুমি নিজের এমপ্লয়কে ইগনোর করবে না, তাই না? চোখ ভরা জল আর বুক ভরা আশা নিয়ে নীলের দিকে তাকিয়ে রইল অবন্তিকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ব্যাপারে বেশি কথা বলা অপ্রয়োজনীয়। নিমরাজি হয়ে নীল বলল। আর এইসব করে আমার কি লাভ হবে? অপ্রস্তুত হয়ে অবন্তিকা বলল, যদি তোমার লাভের কথা বলো, তাহলে বলবো তুমি দেশের জন্য কিছু একটা করছো। এটা ভেবে তোমার গর্ব হচ্ছে না? আমি চিফকে বলে না হয় তোমাকে 2-1 মেডেল পাইয়ে দেব। মেডেল দিয়ে আমি কি করব? অবাক হয়ে জিজ্ঞেস করলো নীল। তোমার এই মিশনটা আলিপুর জেল থেকে শুরু করতে হবে। এক্সাইটিং না ব্যাপারটা? নীলকে কোনো মতে রাজি করানোর চেষ্টা করে যাচ্ছিল অবন্তিকা। হঠাৎ নীল সোফা থেকে উঠে দাঁড়ালো। তোমার মাথা ঠিক আছে তো? তুমি চাও যে আমি একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে জেলের ভেতরে যাই? আর জেলেই বা যেতে হবে কেন? সিংহরায় পরিবারের জেলের সঙ্গে কি সম্পর্ক? আমি তো শুনেছি যে ওরা খুবই ক্ষমতাশালী পরিবার। এটা মিশনের অংশ, এতে আমি কিছু করতে পারবো না। সিংহরায় পরিবারের উপর থেকে নিচ পর্যন্ত সবাই দুমুখ সাপ। ওরা খুবই ধূর্ত আর খুবই বুদ্ধিমান। 2 দিন আগে আমরা সিংহরায় পরিবারের একজনকে নিজেদের হেফাজতে নিয়েছিলাম, কিন্তু তার মুখ থেকে আমরা কোনো রকম কথাই বের করতে পারিনি। যদি আমরা কোনো প্রমাণ খুঁজে না পাই, তাহলে কোর্টে কেস করব কিভাবে? প্রমাণ ছাড়া আদালত একটা কথাও শুনবে না। তাই খুব তাড়াতাড়ি আমাদের প্রমাণ দরকার, আর সেই প্রমাণ আমাকে শুধু তুমি এনে দিতে পারবে। কিন্তু মনে থাকে যেন, এই কাজের জন্য তোমার কাছে শুধুমাত্র 10 দিন সময় আছে। 10 দিন। গম্ভীরভাবে চিন্তিত মুখে অবন্তিকা কথাগুলো বলল। নীল এবার কি করবে? নীল কি এই মিশনের জন্য রাজি হবে? এবার কি তাহলে সিংহরায় পরিবারের সরাসরি শত্রু হয়ে উঠবে নীল? এই মিশনে নীল জয়ী হবে তো, নাকি অন্য কোনো ভুল রাস্তায় পা দেবে নীল? আদ্রিতা কি এসব জেনে ফিরে আসবে, নাকি নীলকে আরো ঘেন্না করবে সে? এই শোতে যৌনতাপূর্ণ দৃশ্য, বস্তুর অপব্যবহার এবং সহিংসতার দৃশ্যসহ প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য অনর্থক কঠিন ভাষা এবং অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে। এটি একটি কাল্পনিক গল্পের উপস্থাপনা এবং বাস্তবে কোনো ব্যক্তি, ব্যবসা, স্থান বা ঘটনার সাথে কোনো মিলে যাওয়ার বিষয়টি কাকতালীয়। এই শোতে কোনো ব্যক্তি, সত্তা, বর্ণ, সম্প্রদায়, জাতি, ধর্মকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে নয়, বা কোনো প্রতিষ্ঠান বা জীবিত বা মৃত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়। শ্রোতাকে বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হলো।